সম্প্রতি নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বৈঠক। এই বৈঠকের ঠিক আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে তিনি দাবি করেন, ন্যাটো ও ইইউ একজোট হলে আগ্রাসী পুতিনকে আটকানো সম্ভব হবে। কালাসের এই আত্মবিশ্বাসী মন্তব্য এমন এক সময়ে এলো যখন পুতিন সম্পূর্ণ ইউক্রেন দখলের কথা বলছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে অনেক বিশ্লেষক কালাসের এই আত্মবিশ্বাসকে অতিরিক্ত বলে মনে করছেন, কারণ ন্যাটোর সামরিক শক্তির মূল চালিকা শক্তি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ নীতি একেবারেই ভিন্ন। এই প্রেক্ষাপটে ন্যাটো মস্কো সংঘাতের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়েই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মন্তব্যের পর রাশিয়া বনাম ন্যাটোর সংঘাত নতুন মাত্রা নিতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাশিয়া ইস্যুতে ন্যাটো কি নেপোলিয়ন ও হিটলারের পথেই হাঁটছে? কাজা কালাসকে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে করার পেছনে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ন্যাটোর সামরিক শক্তির মূল চালিকা শক্তি হল যুক্তরাষ্ট্র। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টর রুশ বিরোধী নন, বরং মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে তিনি আগ্রহী। সম্প্রতি কানাডার G7 বৈঠকে তিনি রাশিয়াকে এ সংগঠনের অন্তর্ভুক্ত করার কথা বলে সেই ইঙ্গিতই দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা বাজেট নিয়ে অসন্তুষ্ট। তিনি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপির 5% পর্যন্ত প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য চাপ দিচ্ছেন। যদিও ইইউভুক্ত দেশগুলো 80,000 কোটি ইউরো সামরিক খাতে খরচের পরিকল্পনা করেছে এবং অন্যান্য ন্যাটো সদস্য রাষ্ট্র ব্যয় বাড়িয়েছে, ট্রাম্প এতে সন্তুষ্ট নন। উল্টো তিনি ইউরোপ থেকে ধীরে ধীরে মার্কিন সৈন্য কমানোর পক্ষপাতী। এর কারণ, ওয়াশিংটন এখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় অধিক মনোযোগী হতে চায়। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইউরোপ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয় তাহলে ন্যাটো দুর্বল হয়ে পড়বে এবং পুতিনের আক্রমণ মোকাবিলা করা বাকি দেশগুলোর পক্ষে কঠিন হবে। কাজা কালাস তার বক্তব্যে ইইউ এবং ন্যাটোর সম্মিলিত সামরিক শক্তির পরিসংখ্যান তুলে ধরে রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখেছেন। বর্তমানে মস্কোর হাতে 13 লাখ সক্রিয় সৈন্য রয়েছে, যেখানে ন্যাটোর সৈন্য সংখ্যা প্রায় 34 লাখ, অর্থাৎ ন্যাটোর সৈন্য সংখ্যা রাশিয়ার প্রায় 3 গুণ। তবে এই সম্মিলিত বাহিনীর প্রায় 20 লাখ সৈনিকই আমেরিকান। ফলে যদি যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে না জড়ায়, তাহলে সংখ্যার বিচারে উভয় পক্ষের শক্তি প্রায় সমান হয়ে যাবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে বাদ দিলে ন্যাটোভুক্ত দেশগুলোর একটি বড় সমস্যা হল দীর্ঘদিন ধরে তাদের কারও কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই। অন্যদিকে রুশ সেনাবাহিনী গত 3 বছর ধরে ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ করছে এবং এর আগে সিরিয়া ও আফ্রিকার গৃহযুদ্ধগুলোতেও অংশ নিয়েছে। রাশিয়ার সামরিক নির্মাণ শিল্প বেশ বড় এবং পুতিনের হাতে বিশ্বের সর্বাধিক পরমাণু বোমা রয়েছে। ন্যাটোভুক্ত অধিকাংশ দেশের অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যুদ্ধের সময় বিপদ ডেকে আনতে পারে। ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে তুরস্কের সৈন্যবাহিনীর সবচেয়ে বড়, প্রায় 8 লাখ সক্রিয় সৈনিক তাদের আছে। তবে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ ভালো। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তুরস্ক মস্কো থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল। বর্তমানে আঙ্কারা ব্রিক্স জোটের সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে, যেখানে রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো বনাম রাশিয়া যুদ্ধ বাঁধলে তুরস্ক মস্কোর বিরুদ্ধে অস্ত্র ধরবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ন্যাটো জোটের মধ্যে আরও কয়েকটি ক্ষেত্রে ভাঙনের আশঙ্কা দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ, গ্রিস ন্যাটোর সদস্য হলেও আঙ্কারার সঙ্গে তাদের পুরনো সীমান্ত বিরোধ রয়েছে। অন্যদিকে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া জোটের সদস্য হয়েও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেছে। ইতালির বর্তমান মন্ত্রী জর্জিয়া মেলোনি মস্কোর নিন্দা করলেও সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির 5% ব্যয় করার ক্ষেত্রে ইতালির আপত্তি রয়েছে, কারণ দেশটি বর্তমানে বয়স্ক নাগরিকদের সংখ্যা বৃদ্ধিসহ একাধিক অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে। এসব কারণে বিশ্লেষকরা মনে করেন ন্যাটোর মিথ দ্রুত ইউরোপে ভাঙতে চলেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুযায়ী বর্তমানে ব্রিটেন এবং ফ্রান্সের চেয়ে রাশিয়ার কাছে অনেক বেশি পরমাণু অস্ত্র রয়েছে, অর্থাৎ সমগ্র ইউরোপকে ধ্বংস করার ক্ষমতা পুতিনের হাতে। এছাড়াও ইউক্রেন যুদ্ধে মস্কো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে 5 গুণ গতিশীল, ব্যবহার করেছে, যা দেখে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে এই ধরনের কোনো ক্ষেপণাস্ত্র নেই।
মহাকাশেও রাশিয়ার একগুচ্ছ গুপ্তচর কৃত্রিম উপগ্রহ রয়েছে এবং শত্রুর কৃত্রিম উপগ্রহ বা নভোযান উড়িয়ে দেওয়ার ক্ষমতাও মস্কোর আছে। আধুনিক যুদ্ধে এই ধরনের অস্ত্রের প্রয়োজনীয়তা বাড়ছে, অথচ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো এক্ষেত্রে পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল। বিশ্লেষকদের ধারণা, যদি ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে চীন এবং উত্তর কোরিয়া চুপ করে বসে থাকবে না। এই দুই দেশের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন পাবে মস্কো, যা তুলনামূলক বিচারে ক্রেমলিনের পাল্লা ভারী করবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী কাজা কালাস এই বিষয়গুলো একেবারেই ভেবে দেখেননি বলে দাবি বিশ্লেষকদের। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহুবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায়ও রাশিয়া অদম্য সাহসিকতার সঙ্গে লড়াই করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। 1812 সালের 28 জুন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট মস্কোর বিরুদ্ধে সামরিক অভিযান চালালেও খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। ওই সংঘর্ষে তার গ্র্যান্ড আর্মি ধ্বংস হয় এবং এর 3 বছর পর ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পর নেপোলিয়নকে নির্বাসনে যেতে হয়। এই ঘটনার 129 বছর পর একই ভুল করেন অ্যাডলফ হিটলার। 1941 সালের 22 জুন তার নির্দেশে নাৎসি বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, আক্রমণ করে। অপারেশন বারবারোসা নামক এই অভিযানে প্রাথমিকভাবে সাফল্য এলো, বছর ঘুরতে পরিস্থিতি পাল্টে যায়। 1943 সালে স্টালিনগ্রাদের যুদ্ধে নাৎসি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জার্মানির পরাজয় নিশ্চিত হয়। অপারেশন বারবারোসায় নাৎসিদের বিরুদ্ধে লড়তে গিয়ে 2,70 লাখ রুশবাসীর মৃত্যু হয়েছিল। স্টালিনগ্রাদের যুদ্ধে প্রাণ হারান 15 লাখ মানুষ। তারপরও শেষ হাসি হেসেছিল তৎকালীন সোভিয়েত সরকার। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে ন্যাটোর আক্রমণের মুখে পড়লে রুশ সেনা ও সরকার আবারও পুরনো দিনের মতো বেপরোয়া হয়ে উঠতে পারে। মস্কোর সেই প্রতিরোধ ভাঙ্গা ন্যাটোর পক্ষে কঠিন হবে। গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে, যেখানে মস্কো বাহিনীর পা পড়ে সেটাই আমাদের। রুশ এবং ইউক্রেনীয় নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেই সূত্রে ইউক্রেনের পুরোটাই আমাদের। বর্তমানে ইউক্রেনের 1/5 জমি রাশিয়ার নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে লুহান্স্কের 99%, দোনেৎস্কের 70%, জাপোরিঝিয়া, খেরসন, কার্কিভ, সুমি, দিনিপ্রোপেট্রোভস্কের বেশ কিছু অঞ্চল পুরোপুরি দখল করে নিয়েছে মস্কো। 2014 সালে কৃষ্ণসাগর সংলগ্ন ক্রাইমিয়া উপদ্বীপটিকেও রাশিয়ার অন্তর্ভুক্ত করেন পুতিন। বিশেষজ্ঞরা সন্দিহান যে ন্যাটোভুক্ত দেশগুলো তাকে আটকাতে পারবে কিনা। ন্যাটোর আসন্ন বৈঠক এবং ইইউ এর শীর্ষ কূটনীতিকদের মন্তব্য আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে কি ন্যাটো তার সামরিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে নেপোলিয়ন ও হিটলারের ঐতিহাসিক ভুলগুলো পুনরাবৃত্তি করবে, নাকি মস্কোর বিরুদ্ধে ভিন্ন কৌশল অবলম্বন করবে? সব মিলিয়ে আন্তর্জাতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ইইউ এর শীর্ষ কূটনীতিকদের মন্তব্য অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ালে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ন্যাটোর মিথ দ্রুত ভাঙতে চলেছে বলেই তাদের ধারণা।